যে আমরা সবসময় জানি পরীক্ষা অনেকেরই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, পরীক্ষা মনে হয় একটা চাপ, কিন্তু পরীক্ষা দিতে হবে, আদারওয়াইজ কি করে বুঝবে যে সারা বছর সে পড়াশোনা করেছে কি করেনি, তার পরীক্ষা আমার দিতেই হবে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে পরীক্ষা পে চর্চা অর্থাৎ স্টুডেন্টসদের যে কিভাবে স্ট্রেস লেস করা যায় তার জন্য প্রতি বছর উনি এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কত সুন্দরভাবে উনি আলোচনা করেন, কত ভালো ভালো কথা বলেন যে you embrace the whatever challenges you are coming across before you. তো এই যে পরীক্ষা নিয়ে এত কেন টেনশন, এতে করে টেনশনে থাকলে কিন্তু অনেক সময় যেটা আমি জানি সেটাও আমরা বলতে পারি না। তো উনি এই পরীক্ষা পে চর্চার মাধ্যমে আমরাও কয়েক জায়গার মধ্যে উনি যখন বক্তব্য রাখেন আমাদের এই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সেখানের পরে আমরাও কিছু ওনাকে ফলো করে আমরা এই কথাগুলো বলি। এখানে প্রায়শ কথা হয় যে ত্রিপুরার যে পূর্ণ রাজ্য স্বাক্ষর রাজ্য হিসাবে আপনারা সবাই জানেন যে কবে হবে। কিছুদিন আগে এখানে গত 23শে জুন 2025-এ ত্রিপুরা থার্ড স্টেট, যেখানে আমাদের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে গোয়া এবং মিজোরামের পরে। এখানে কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে দুটো রাজ্য আমি বললাম গোয়া এবং মিজোরাম, সেখানে লোক সংখ্যার যে অনুপাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। কাজেই এখানে এবং এইরকম না খালি আগে আমরা পূর্ণ সাক্ষরতা আমরা ভাবতাম যে একটা সাইন করলেই হবে, এখন এরকম 7-8টা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই পূর্ণ সাক্ষরতা হবে। 95.6% আমরা পেয়েছি, অর্থাৎ অনেকে বলবে তবে 100% কবে পাবো। তো সেখানে যে ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেখানে বলা হয়েছে যে দেখা গেছে 95%-এর উপরে যদি হয় তাহলে সেটাকে ধরা হয় পূর্ণ সাক্ষরতা। অর্থাৎ বাকি কেউ হচ্ছে শারীরিকভাবে সমস্যা আছে, কারোর হয়তো বা বিভিন্ন কারণে সে এখন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো এইসব কারণে ওই 95% হলে এটাকে 100% ধরা হয় এবং আমরা সেই জায়গাটা আজকে দখল করতে পেরেছি। বিদ্যাজ্যোতি ফলাফল নিয়ে অনেক কথা আমরা শুনেছি, এবার কিন্তু বিদ্যাজ্যোতি ফলাফল আমরা খুব ভালো করতে পেরেছি। এখানে আপনারা সবাই জানেন যে এই কাজটা আমাদের টিচারদের, আমি যখন এই রেজাল্ট গত বছর হয় আমাদের একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল এবং আমি বোধহয় কমসে কম 5-6বার মিটিং করেছি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, কোন জায়গায় আমাদের খামতি আছে। তো সেই জায়গায় বসে যখন কথাবার্তা হলো কীভাবে আমাদের রোড ম্যাপ তৈরি হবে, কিভাবে মানুষ স্টুডেন্টসকে পড়ানো যাবে, এতে করে কিন্তু আমরা রেজাল্ট ওরিয়েন্টেড সেই রেজাল্ট আমরা এই বিদ্যাজ্যোতিতে আমরা পেয়েছি। আমরা সবাই জানি যে শিক্ষা, এখানে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে আমি এটাই বলবো, এটা বোঝার চেষ্টা করতে হবে যে আমার যদি ভালো, আমি যদি শিক্ষিত হই, ভালো যদি আমার জ্ঞান যদি বেশি হয় তাহলে কিন্তু সমাজের প্রতিও কিন্তু আমার কর্তৃত্বটা সেটা চলে আসে। মানুষ একজন জ্ঞানী লোকের কাছে যায়, শুনতে চায়, বুঝতে চায়, ওর পরামর্শটা জানতে চায়। এর জন্য শিক্ষাই একমাত্র যেখানে ইচ্ছে করলেই তুমি শিক্ষিত হতে পারো। তো সেই ব্যবস্থা আমার মনে হয় এই বর্দোয়ালি স্কুল থেকে যেভাবে ওনারা পড়াশোনা করাচ্ছে, শিক্ষণ যে পদ্ধতি টিচাররা করছেন সেটা নিশ্চয়ই আগামী দিনে কাজ হবে এবং এতে করে আবার শিক্ষার মাধ্যমে আমার সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও কিন্তু বেটার হতে পারে। আজকে যে যত বেশি পড়াশোনা করবে তার তত বেশি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন অনেকটা বেটার হবে। এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, হয়তো অনেকে বলবেন এত পড়াশোনা করলাম কোথায় চাকরি নেই, অনেক সময় প্রশ্ন করে। এটা আরেকটা দিক, এটা কথা বললে সব চাকরি দিয়ে সব শেষ করা হবে সেটা সম্ভব হবে। তারপরেও ত্রিপুরা সরকার, আমাদের সরকার আসার পর এর মধ্যে প্রায় 19,000-এর উপরে আমরা চাকরি দিয়েছি, গভর্নমেন্ট চাকরি, আর বাকি তো আছে। আর সেলফ রিলায়েন্স, নিজেদের যারা মানে নিজ গুণেও কিন্তু অনেক সময় অনেক এন্টারপ্রেনারও আমরা করে দেয়, সেই ব্যবস্থাও এমএসসির মাধ্যমে আমরা করছি। কিন্তু সব জায়গায় কিন্তু শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ বোঝানোর জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন। যে বুঝাবেন যে তোমার শুধু মানে খালি মানে চাকরি হলেই হবে না, সেইভাবে করা যায়। ব্যক্তিগত সমস্যাও কিন্তু যদি আমার শিক্ষা যদি প্রপার হয়, ব্যক্তিগত প্রবলেমেও কিন্তু আমি সলভ করতে পারি।
এবং আরেকটা বিষয় যেটা আমার নিজের মনকে কন্ট্রোল করার যে বিষয়, শিক্ষা যদি ঠিকভাবে হয় আমার মনকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা দেখেছি অনেক সময় আজকাল ড্রাগ এডিকশন নিয়ে খুব সমস্যা ত্রিপুরাতে, ড্রাগ সমস্ত জায়গায়, এবং HIV এবং এইডস নিয়ে আমরা খুব চিন্তিত। তো সেই জায়গায় যদি ছেলে মেয়েরা, বিশেষ করে আমরা দেখি 30 বছরের নিচে, যে আমরা রিবন ক্লাব বিভিন্ন স্কুলে, আগে কলেজে ছিল, এখন আমি ক্লাসেও স্কুলেও বলেছি করতে, তো রিবন ক্লাব হয়েছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, সেখানে এই মনকে যদি শক্তিশালী করা যায় তাহলে কিন্তু আমরা এই এডিকশনের দিকে আমরা যাব না। এই এডিক্ট যখন আমরা হই নেশার সাথে, প্রথমে হেবিচুয়েশন হয়, প্রথমে মনে হয় ঠিক আছে মজার বিষয়, এবং আস্তে করে হেবিচুয়েশন থেকে এডিকশন হয়। তার থেকে আমাদের বাঁচতে হবে, এইডস HIV থেকে আমাদের বাঁচতে হবে। তবে সেটা সম্ভব হবে কবে? যদি মনকে আমরা শক্তিশালী করতে পারি। এবং নলেজ এবং শিক্ষা, এটার কিন্তু মানে আকাশ ছোঁয়া, তার শেষ নেই, কোথায় যাবে তার লিমিটেশন নেই, মানে তার প্রসার দিগন্ত। সেই জায়গায় আমাদের এই বিষয়গুলো বাচ্চাদের বলাতে হবে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বুঝাতে হবে। এখানে যারা শিক্ষকরা আছেন আমি বলবো, আমি একটা জায়গায় আমাদের ডাইরেক্টর সাহেবকে একদিন বলছিলাম যে ক্লাস শুরু হওয়ার আগে আমাদের অনেক প্রার্থনার অনেকগুলো গান আছে যেগুলো সত্যিই একবার শুনলে মনটা এত ভালো লাগে, যে ক্লাস শুরু হওয়ার আগে 5 মিনিটও যদি আমরা নিই, একটা গান যদি হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর প্রার্থনার গান আছে, শুরু হওয়ার আগে যদি মেডিটেশনের মতো এই গানগুলো আমরা করি, তাহলে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু কনসেন্ট্রেশনটা অনেক স্ট্রং হবে, এবং সে ফিল করবে যে আমি একটা এনভায়রনমেন্টে ক্লাসরুমের সাথে আমি যুক্ত হতে পেরেছি। এবং শুধু বুদ্ধিগত কিন্তু আমি শিক্ষা নিলাম, তাতে কিন্তু আমার ইন্টেলিজেন্স যে তার যে প্যারামিটার সেটা পারবে তা নয়, আমি নৈতিকতার দিক দিয়েও আমার অনেক বেশি উন্নত মানের হবে। অনেক সময় আছে অনেক লোককে বোঝানো যায়, সে আননেসেসারি ঝগড়া করতে থাকে, কারণ তখন বলে, আমরা সাধারণত দেখি, আরে এর সাথে কি কথা বলবে, ও তো পড়াশোনা করেনি। কিন্তু এই জিনিসটাই যদি পড়াশোনা করা কোনো ব্যক্তি থাকে, তাহলে আপনারা দেখবেন তার মধ্যে ওই নৈতিকতা আসবে, যে আমি সেটা ঠিকভাবে আমি উত্তর দিতে পারছি কিনা, বা আমি ঠিকভাবে আমার কথা বলতে পারছি কিনা, সেইভাবে আমরা নৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হতে পারি। আমি সব জায়গায় একটা কথাই বলি, যে দিস শিক্ষা ইজ নাথিং বাট ইটস এ ব্রিজ। একটা ব্রিজের যেরকম আছে এক পার থেকে আরেক পার যেতে, জ্ঞান এবং অজ্ঞান, অর্থাৎ অজ্ঞান থেকে জ্ঞানে যেতে হলে মাঝখানে শিক্ষা, আলোর থেকে অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে হয় তাহলে শিক্ষা থাকতেই হবে। তো এটা ব্রিজের মতো কাজ করে আমাদের। এবং আমাদের এই যে বিষয়গুলো আছে, আমি বলবো যে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, সেটা শৈশবকাল থেকে আমাদের শুরু করতে হবে। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা তো কাজ করছি। এখানে বিভিন্ন জায়গায় আমার কাছে খবর আছে যে গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে, সেখানে শিক্ষক শিক্ষিকাদের একটা বিরাট ঘাটতি আছে। আমি এই বিষয়গুলো এখানে বসে বসে ভাবছিলাম, অনেক সময় কী হয়, এত ওভারল্যাপিং হয় কাজের চাপে, তো অনেক সময় এগুলো আসে, তারপর খেয়ালও থাকে না। কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের অলরেডি আমি বলেছি আধিকারিকদের যে এগুলো নিয়ে আসার জন্য, যাতে করে কোনো জায়গার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের মানে কমতি না আসে, সেই কাজগুলো আমরা করব। আমরা বিভিন্ন ত্রিপুরা সরকার অনেক শিক্ষানীতি আমরা যে সে রাজ্যের ক্ষেত্রে আমরা অনেকগুলো রাজ্য সরকারের অনেকগুলো নীতি আমরা নিয়েছি, এবং সেই নীতিগুলো যাতে সাফল্য হয় তার জন্য আমরা কাজ করছি। আমাদের যারা অবহেলিত আছে, যারা দুর্বল শ্রেণীর লোক আছে, যারা মাইনরিটি সম্প্রদায়ের আছে, জনজাতি আছে, মহিলা, তাদেরকে কিভাবে উন্নতি করা যায় তার জন্য আমাদের এই যে আমরা বিভিন্ন যে শিক্ষাক্ষেত্রে ডিসিশন নিয়েছি, যে নীতি নিয়েছি, সেইগুলো কভার হবে। বিভিন্ন যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আর্থিকভাবে ঋণ দিয়ে তাদের কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এখানে ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বলছিলাম, 2024 শিক্ষা 2024-25 যে অর্থ বছরে আমরা 153 কোটি টাকা খরচ করেছি বিভিন্ন যে স্কুল, প্রায় 40-40টার উপরে স্কুল আমরা তৈরি করেছি। এবং 2024-25-এ আমরা যেখানে অনেক স্কুল হয়, কিন্তু স্কুলের মধ্যে গিয়ে দেখবো অনেক জায়গায় কিছু ভেঙে আছে, কোনো জায়গায় মানে প্রপার মেনটেন্যান্স নেই। তার জন্য আমরা টাকা একটা ধার্য করেছি, প্রায় 80 কোটি 87 লক্ষ টাকা। তদ্রূপ 2025-26
আমরা প্রায় 264 কোটি টাকা রেখেছি, যাতে করে আরও নতুন স্কুল বিল্ডিং আরও তৈরি করা যায়, এবং মেজর ও মাইনর সংস্কারের জন্য 151 কোটি টাকার উপরে সেটা আমরা রেখেছি। এনসিইআরটি কার্যক্রম আমরা এখানে পাঠ্যক্রম চালু করেছি, একটু আগে আমি বললাম। অনেকে ইংলিশ মিডিয়াম স্কুল চাই, ইংলিশ মিডিয়াম স্কুল আমরা করছি, কিন্তু সবসময় আমি একটা কথাই বলবো, খালি ইংলিশ মিডিয়াম স্কুল করলেই হবে না, এটা দেখতে হবে। তার জন্য আমরা পলিসি বানাচ্ছি যে অনেক জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল করার পরে সেখানে যারা ভার্নিকুলার আছে, সেটা বাংলাতেই হোক বা অন্য ভাষাই হোক, তাদের পক্ষে অসুবিধা হয় যে ইংলিশ মিডিয়ামে তাদের পড়ার অসুবিধা হয়। কাজে এগুলো করার আগে সেগুলো নিয়ে একটা পলিসি তৈরি করতে হবে, যে পরবর্তী সময় যারা বাংলা বা অন্য ভার্নিকুলার নিয়ে পড়বে তাদের জন্য সুবিধা থাকে, তবেই সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে। আমাদের সুপার 30 প্রকল্প আমরা চালু করেছি। এই সুপার 30 প্রকল্পে এই 2024 অর্থ বছরে একজন আইআইটি পেয়েছে, 3 জন এনআইটি পেয়েছে, 3 জন এমবিবিএস পেয়েছে। আমরা সেইভাবে প্রতি বছর এদেরকে আমরা সাহায্য করছি সুপার 30 প্রকল্পে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা চলছে, বিদ্যাজ্যোতি প্রকল্প তো 125টা শুরু হয়ে গেছে এখানে। আমরা নবম শ্রেণীর যারা, আমরা সবসময় মেয়েদের আমরা চাই যে তারা উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এটা আমাদের বারবার জোর দিচ্ছেন উনি। সেই জায়গায় নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 1,22,000 উপরে বাইসাইকেল বিনা পয়সায় আমরা দিয়েছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার একটা চালু করেছে, সেখানে যারা আরক্ষা দপ্তরের যারা ছেলে মেয়েরা আছেন তাদের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেট লেভেল ওনাদেরকে 11,000, 10,000 এবং 9,000 করে দেওয়া হচ্ছে। তদ্রূপ আমরা ডিস্ট্রিক্ট লেভেল দুটো করে আমরা দিচ্ছি, সেখানেও 11,000, 10,000 করে দিচ্ছি। টিবিএসসির যেটা আমি একটু আগে বললাম, টিবিএসসির আমূল সংস্কার আমরা করেছি। প্রি প্রাইমারি ক্লাস শুরু করেছি, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বা কেন্দ্রীয় সরকার বারবার বলছেন শুধু পড়াশোনা করলেই হবে না, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের দিকেও আমাদের নজর দিতে হবে। তো এই বৃত্তিমূলক, যাতে করে অনেক হয়তোবা আগে গিয়ে অনেক যে পড়াশোনা নাও করতে পারে, কিন্তু তার যাতে খাওয়া দাওয়াতে অসুবিধা না হয় তার জন্য, বা আমাদের যে হিউম্যান রিসোর্স সেটা যদি ডেভেলপ করা যায় তার জন্য বৃত্তিমূলক শিক্ষা আমরা ত্রিপুরাতে চালু করেছি। 426টার মতো স্কুলে শুরু করেছি, আরও 130টিতে আমরা শুরু করব এর মধ্যে, তার জন্য প্রক্রিয়া চলছে। নিপুণ ত্রিপুরা আমি একটু আগে বললাম যে প্রাক প্রাথমিক স্তর থেকে 2য় শ্রেণী পর্যন্ত, যেটা ভাষাগত এবং গাণিতিক দক্ষতা, তার জন্য আমরা শুরু করেছি। মডিউল বিদ্যা সেতু, তার জন্য 9 সপ্তাহের একটা কোর্স, আমরা 2 মাসের প্রস্তুতি। অনেক সময় অঙ্গনবাড়ি বা ডাইরেক্ট কোনো ছেলে মেয়ে এসে স্কুলে ভর্তি হয়, প্রথমে জাস্ট আমরা যদি আগে ভাবি যে কোনো যখন প্রাইমারি স্কুলে আমরা ভর্তি হতাম, আমাদের কাছে মনে হতো কোথায় আমরা এসেছি। তো তাদের কাছে যেন অ্যাক্লামেটাইজেশন হয়, তার আগের থেকে সেখানে যে 9 সপ্তাহের যে মডিউল বিদ্যা সেতু, সেটা আমরা চালু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে এখন শিক্ষা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসেছে, ডিজিটাল যে ইন্ডিয়া, ডিজিটাল শিক্ষা, সেটার উপর আমাদের জোর দিতে হবে। তো সেই দিকে আমাদের ত্রিপুরাতে আশা করি এখানেও আপনাদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আপনারা শুরু করেছেন। CM 7 চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, সেটা আমরা শুরু করেছি। এতে করে প্রায় 200 জন মেধাবী শিক্ষার্থীকে আমরা 60,000 টাকা করে বৃত্তি আমরা এর মধ্যে দিয়েছি। আমরা স্মার্ট ক্লাসের কথা যদি বলি, আমাদের সময় তো স্মার্ট ক্লাস ছিলই না, টিঙ্কারিং ল্যাব ছিল না, সেগুলো আমরা শুরু করেছি প্রায় 854টি স্কুলে। এবং 2024-25 অর্থ বছরে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেই TLM যে ম্যাটেরিয়াল, সেগুলোও খুব কম পয়সায় আমরা তৈরি করার ব্যবস্থা করছি। এবং স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে তার যে সম্মেলন সেখানে হয়, তাতে করে প্রায় 19 কোটি টাকার মতো আমরা খরচ করেছি। এখানে PMC প্রকল্প এবং অভিন্ন প্রশ্নপত্র আমরা এখানে শুরু করেছি। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা 12 ক্লাস পাস করেছে, এই বছর থেকে আমরা সেটা দেওয়া শুরু করেছি। 140 জনকে দিয়েছি যারা CBSE এবং TBSE থেকে পাস করেছে। বিনামূল্যে স্কুটি আমরা ওনাদের 140 জনকে আমরা দিয়েছি। আমরা চাই যে গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যেন আরও বাড়ে, সেই ব্যবস্থা আমরা করছি। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি। আমরা ভাই ফোটার সময় আমার মনে আছে 2022-এ আমি ঘোষণা দিয়েছিলাম যাতে মেয়েদের যাতে স্কুল কলেজে আসতে পারে,
অনেক সময় অনেকে আছে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি হয়। তো আমরা বললাম যে তাদের কোনো ফি দিতে হবে না, ভর্তির পরীক্ষার বা কোনো রকমের ফি যাতে না দেওয়া হয় সেই ব্যবস্থা সব কিছুতে আমরা মকুব করেছি। এতে করে এই যে জিআর এর মান অনেকটা বেড়েছে। এখানে আমরা দেখেছি এখানে ত্রিপুরাতে আগে তো আমরা যখন 11th ক্লাস পাস করেছি বা 12th ক্লাস পাস করেছে মানুষকে বাইরে যেতে হতো। আজকে ত্রিপুরার মধ্যে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে আমাদের স্টেট ইউনিভার্সিটি, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, এতগুলো এখানে এসছে। তো সেইখানে এখন মানুষের অনেক সুবিধা হয়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে, যেটা আমি বারবার জোর দিচ্ছি যে ত্রিপুরার মধ্যে মেডিকেল কলেজ হয়ে গেছে, এখানে প্রায় 400টা সিট হয়ে গেছে, ডেন্টালের 63টা সিট হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ হয়ে গেছে, বিএসসি নার্সিং কলেজ হয়ে গেছে, সব দিকে মিলে আমাদের জেএনএম এএনএম এইসব কলেজ এখানে শুরু হয়েছে। আগে বিএসসি নার্সিংয়ের একটা সিট আসতো, ডেন্টালের একটা সিট, মেডিকেলের 15 থেকে 16টা আসতো, আগে তো 3টে আর 4টে আসতো। তো সেই জায়গায় আজকে 400 মানে সিট, এবং এতগুলো সিট বিভিন্ন যেসব শিক্ষাক্ষেত্রে আমরা পাচ্ছি, তাদের গার্জিয়ানদেরও সুবিধা হয় যে ত্রিপুরাতে থেকে তারা যদি পড়াশোনা করতে পারে, সেই কাজটা আমরা এখানে করছি। আমাদের এবারের যে মানে রেজাল্ট টিবিএসসির সেটাও খুব ভালো হয়েছে, এবং আমি আশা করব যে আগামী দিন এই স্কুলের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। এবং আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য এখানে যারা কমিটিতে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।